নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব সুশোভন অধিকারীর লেখা রক্তাক্ত রবিবার। আজ রবিবার, সেপ্টেম্বর মাসের প্যাচপ্যাচে গরম। সকাল থেকেই গুমোট, সঙ্গে অস্বস্তি। কিন্তু বিকেল থেকেই নামলো বৃষ্টি, একেবারে অঝোর ধারায়। স্বস্তি ফিরে এলো, হাঁপ ছেড়ে বাঁচল সকলে। অনেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময়কে বেছে নেয় কুকীর্তির জন্য। কারণ প্রথমত এই রকম বৃষ্টিতে কেউ সাধ করে বাইরে বেরোয় না, একান্ত জরুরি কিছু না থাকলে। তাই রাস্তাঘাট সুনসান থাকে। তাতে অপরাধীদের কুকর্ম করতে বিশেষ সুবিধে হয়। আর দ্বিতীয়ত, নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাতে কাউকে ভালো করে দেখাও যায় না, চেনাও যায় না। বৃষ্টির আবরণে সে ঝাপসা থেকে যায়। আর ঠিক এই পরিবেশ তৈরি হলো আজ রাতে। যাই হোক, এই অঝোর বৃষ্টি ধারায় হঠাৎ দেখা গেল বড় রাস্তা ধরে এক বিশালাকার কালো রঙের গাড়ি আসছে। বৃষ্টির কারণে রাস্তার আলো খুবই ম্রিয়মাণ। হঠাৎই এমন সময় এপাশের গলি থেকে বর্ষাতি পরা একজন সাইকেল চালিয়ে বেরিয়ে এলো। বৃষ্টিতে দুজন চালক একে অপরকে ঠিকমতো ঠাহর করতে পারলেন না। বড় গাড়িটি সময় মতো ব্রেক কষতে পারল না। গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী ছিটকে পড়ে গেলেন রাস্তায়। না, গাড়িটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল না, দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে নেমে এলেন দুজন লোক। দুজনের গায়েই বর্ষাতি, মাথায় টুপি। একজন আহত ব্যক্তির কবজি ধরে কিছু অনুভব করলেন, বললেন এখনো বেঁচে আছে। তারপর দুজনে মিলে তাকে ধরাধরি করে গাড়িতে তুলে নিলেন। সাইকেলও তুলে নিলেন চওড়া ফাঁকা ডিকিতে। গাড়িটি চলে গেল। রাস্তায় যেটুকু রক্ত লেগেছিল তা বৃষ্টির জলে ক্রমশ ধুয়ে গেল। এরপর দুর্ঘটনায় আহত লোকটিকে নিয়ে গাড়িটি কাছেই একটি নার্সিংহোমে এনে তুললেন তারা। বর্ষণমুখর রাত। ডাক্তার বলতে কেবল নার্সিংহোমের মালিক ছিলেন। উনি 3 তলায় থাকেন, সঙ্গে 2-4 নাইট ডিউটি স্টাফ। ডাক্তার অর্থাৎ মালিক এসে রোগীকে এক ঝলক দেখেই বললেন আইসিইউতে ভর্তি করতে হবে, রক্ত দিতে হবে। নার্সিংহোমের নিজস্ব ব্লাড ব্যাংক থেকে রক্ত এনে রোগীকে দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো। তা সত্ত্বেও রোগীকে বাঁচানো গেল না। মাঝ রাতেই আহত ব্যক্তির মৃত্যু ঘটল। পরের দিন সোমবার, লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগ সেখানে বসে একটি বিশেষ এলাকার সিসিটিভি ফুটেজ দেখছিলেন নতুন ইন্সপেক্টর অভিজিৎ বসু। চাবুকের মতো সপ্রতিভ। তার কাছে খবর আছে কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে 2
দুদিন আগে রাতের বেলা হরিশ মুখার্জি রোড দিয়ে যেতে দেখা গেছে। হরিশ মুখার্জি রোডও এলগিন রোডের জংশনে রাখা ক্যামেরার ছবি দেখতে গিয়ে হরিশ মুখার্জি রোড ও এলগিন রোডের জংশনে রাখা ক্যামেরার ছবি দেখতে গিয়ে তার ভুরু দুটি কুঁচকে গেল। কাল রাতে বৃষ্টির মধ্যে দুর্ঘটনা হলো আর গাড়ির চালক কোনো অ্যাম্বুলেন্স না ডেকে আক্রান্ত ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে চলে গেলেন। গাড়িটিও এমন বড় যে অবলীলায় একটি বাইসাইকেল ঢুকে যায় ডিকিতে। নম্বর দেখে গাড়িটি কোথাকার তা খুঁজতে শুরু করলেন তিনি। দেখলেন গাড়িটি একটি নার্সিং হোমের। সে নার্সিং হোমেই কি আহতকে তোলা হয়েছিল? দেখতে হচ্ছে তো। ঝটপট তৈরি হয়ে নিলেন তিনি। নিজের ঘর থেকে সিসিটিভি ক্যামেরায় গেটের সামনে পুলিশের জিপ থামতে দেখে চেয়ারে সোজা হয়ে বসলেন নার্সিংহোমের মালিক ডক্টর গোলক বিহারী দাস। গাড়ি থেকে নেমে অভিজিৎ বসু সরাসরি চলে গেলেন ডক্টর গোলক বিহারীর ঘরে। তীব্রভাবে ডক্টর দাস ইন্সপেক্টরের দিকে তাকিয়ে রইলেন, তার বাচক নিবদ্ধ অফিসারের দিকে, আর ডান চোখটি ডান দিকে কিঞ্চিত হেলে গেছে। খানিক পরে অভিজিৎ বসু বুঝলেন তিনি টেরা। কাল রাতে দুর্ঘটনায় যে পেশেন্টটি এলেন তিনি এখন কেমন আছেন? আমরা তো থানায় ডায়েরি করিনি। যে কোনো রোড অ্যাক্সিডেন্টই পুলিশের কেসের আওতায় এসে যায়, জানেন নিশ্চয়। কাল রাতেই তিনি মারা গেছেন আমাদের সব রকম চেষ্টা সত্ত্বেও। কি কারণে তিনি মারা গেলেন? হাইপোভলেমিক শক। প্রচুর রক্তপাত হয়েছিল। আপনারা রক্ত দেননি? দিয়েছিলাম, কিন্তু তাতেও বাঁচানো সম্ভব হলো না। তার আত্মীয়ের হাতে দেহ তুলে দিয়েছেন। বডির কোনো দাবিদার ছিল না। কি করলেন দেহ? পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়েছেন দেহের ময়না তদন্ত না করেই? এখন তো আর কিছু করার নেই। পেশেন্টের নাম কি? কে এনেছিলেন? কই রেজিস্টার দেখি। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। 3 দিনের মধ্যে জানা গেল গোলক বিহারী দাস তার নামের আগে ডাক্তার লেখেন, কিন্তু তিনি ডাক্তারই নন। কোনো ডাক্তারির ডিগ্রি নেই, রেজিস্ট্রেশন নাম্বারই নেই। তবে মেডিকেল কলেজে উনি পড়েছিলেন। ফাইনাল ইয়ারে উঠে গোলক বিহারী একটি চুরির ঘটনায় জড়িয়ে পড়েন। ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। ফলে কলেজ থেকে বিতাড়িত হন। এই দুর্নামের চোটে তিনি আর নিজের বাড়িতেও ফিরতে পারেন না। এরপর আরও অন্ধকার জগতে ঢুকে পড়েন। কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। বেশ কিছু বছর বাদে দলেরই একজনের পরামর্শে তিনি ডাক্তারের ভেক ধরেন। কলকাতার মধ্যেই একটি নার্সিং হোম খোলেন, নাম সুষমা সদন। তবে অন্যান্য চিকিৎসাও হয়। তিনি মালিক, সরাসরি চিকিৎসা করেন না। তবে অনেক ডাক্তার আসেন এখানে, তারা রোগী দেখেন।
অনেকেই ভালো হয়ে বাড়ি যান, মাঝে মাঝে কেউ মারাও যান। সব তথ্যই তুলে আনলেন ইন্সপেক্টর বসু। শুধু শুধু কিছু রহস্যের জট ছাড়াতে পারছেন না। এই পেশেন্টের ময়না তদন্ত না করে পুড়িয়ে ফেললেন কেন? তাকে কারা এনেছিলেন সেটাই বা কেন লেখা ছিল না রেজিস্টারে? ডাক্তারের ডিগ্রি ছাড়া কিভাবে ডেথ সার্টিফিকেট লিখলেন গোলক বিহারী? শুক্রবার সকাল 9টা, অ্যাডভোকেট তীর্থঙ্কর সেন হাতে ধুমায়িত চায়ের কাপ নিয়ে খবরের কাগজ পড়ছেন। পাশে বসে তার ভাইজি সুদেষ্ণা জীবন বিজ্ঞান বইয়ের পাতা ওল্টাচ্ছে। ক্লাস 9-এ পড়ে সে, বয়স 15। তীর্থঙ্করের বয়স 51। হঠাৎ সুদেষ্ণার প্রশ্ন, কাকু তোমার ব্লাড গ্রুপ কি? কেন হঠাৎ এই প্রশ্ন? বলো না, আমার বইয়ে লেখা আছে 4 রকম ব্লাড গ্রুপ হয়, এ, বি, এবি এবং ও। রক্ত দেওয়ার সময় গ্রুপ মিলিয়ে না দিলে মানুষ মরে যায়। শুনেছিলাম বটে। তোদের এখন এসব পড়াচ্ছে বুঝি? আমি তো অনেক দিন আগে ড্রাইভিং লাইসেন্স করানোর সময় করিয়েছিলাম এবি পজিটিভ। ঠিক এই সময় ল্যান্ডফোনটা ঝনঝন করে বেজে উঠল। ভুরু কুঁচকে ফোন তুললেন তীর্থঙ্কর। পেশায় আইনজীবী হলেও গোয়েন্দার মতো অনুসন্ধান করা ওর একটা নেশা। আর সেই সময় সুদেষ্ণা হয় তার স্যাটেলাইট। গত বছর ক্লোন মানুষের ব্যাপারটা অনুসন্ধান এবং সমাধান করে সারা কলকাতায় সাড়া ফেলে দিয়েছিলেন। সুদেষ্ণা কান খাড়া করেছিল টেলিফোনে কাকু কি বলেন শোনার জন্য। ফোন করেছেন লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে ইন্সপেক্টর অভিজিৎ বসু। হাতে যদি কোনো কেসের চাপ না থাকে তাহলে একটু আসুন না থানায়, কথা আছে। ওই নার্সিংহোমের ব্যাপারটা নিয়ে তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ কাগজে দেখছিলাম। ঠিক আছে, যাচ্ছি। টেলিফোনটা রেখে ভাইজিকে বললেন, সুদেষ্ণা তোর তো স্কুল আছে, আমি তাহলে একাই যাই। সুদেষ্ণার মুখ হঠাৎ ঘোলাটে হয়ে গেল। মন খারাপ করিস না, আমি বিস্তারিত জেনে আসি। তুই ততক্ষণে কাগজে ঘটনাটা পড়ে নে, আমি বেরোলাম। আর শোন, মাকে বলিস কোনো মক্কেল এলে যেন বলে দেয় আগামীকাল আসতে, কেমন? প্লেটে পড়ে থাকা ফ্রেঞ্চ টোস্টের বাকিটা মুখে পুরে নিয়ে কাকু বেরিয়ে গেলেন তার ছোট সাদা গাড়িটা নিয়ে। লালবাজার গোয়েন্দা বিভাগে মুখোমুখি বসে আছেন ইন্সপেক্টর অভিজিৎ বসু এবং আইনজীবী তীর্থঙ্কর সেন। অভিজিৎ, তোমার কোথায় খটকা লাগছে? ওরা পোস্টমর্টম না করে বডি পুড়িয়ে ফেললো কেন? রাইট, অনেক ভাবলাম। এর একটাই কারণ হতে পারে, ওকে ওরা মারতেই চেয়েছিল। তার মানে ভিকটিম খুনির পূর্ব পরিচিত, টার্গেট। অবশ্যই। আমার মনে হয় খুনি জানতো ও কখন কোথা দিয়ে যায়, কোন রাস্তা দিয়ে যায়। বৃষ্টি পড়লেও যেতে বাধ্য হয়, অথবা নিজেই টোপ দিয়ে আসতে বাধ্য করে।
পূর্ব পরিচিত না হলে সম্ভব নয়। আমি যে অ্যাঙ্গেল থেকে ভাবছি তা যদি সত্যি হয় তাহলে এটাই স্বাভাবিক। তুমি সকলকে আরও জিজ্ঞাসাবাদ করতে পারো। ভুলে যেও না, ডাক্তার গোলক বিহারী আগে কিডনি পাচারের মতো অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার পুরনো শত্রু থাকতেই পারে। তাহলে তাকে চাপা দিয়ে মেরে ফেললেন না কেন? তাহলে তো তিনি সরাসরি সন্দেহের তালিকায় চলে আসতেন। এক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের ভান করে ভিকটিমকে নিজের নার্সিংহোমে এনে তোলেন। তাতে তো তার নিজের সুবিধে। তিনি পাশ করা না হলেও ডাক্তারি পড়েছেন 5 বছর। তার অনেক রকম মৃত্যুবান জানা আছে। কিন্তু এখন তো কোনো প্রমাণ পাওয়া মুশকিল। বডি পুড়িয়ে দিয়েছে। প্রমাণ লোপাট করার জন্যই বডি পুড়িয়ে দিয়েছে। অবশ্য কাগজপত্র সব আমি সিজ করে রেখেছি। তাহলে কজ অফ ডেথ ওই হাইপোভলিমিক শক। দেখো, সবটাই আমার অনুমান। অবশ্য তোমার এখানে আসার আগে আমার ভাইজির একটা কথা আমার মনের অন্ধকারে একটু হলেও আলো ফেলছে। যাই হোক, তুমি বলছিলে না রোগীকে ভর্তি করে ব্লাড দেওয়া হয়েছিল? হ্যাঁ। কোন গ্রুপের ব্লাড? কাগজ দেখে বলতে পারবে? বেড হেড টিকিটে সব লেখা থাকে। এই তো বি পজিটিভ ব্লাড দেওয়া হয়েছিল। পেশেন্টের কি গ্রুপ ছিল? সেটা তো কোথাও লেখা নেই। রহস্যের চাবিকাঠি ওখানেই। আমার দৃঢ় ধারণা ভিকটিম ওর পরিচিত। এতটাই পরিচিত যে ওর ব্লাড গ্রুপটাও জানতো। আর ইচ্ছে করে তার বিপরীত গ্রুপের রক্ত দিয়ে মেরেছে। আর বাইরে সাধু সাজার চেষ্টা করে যাচ্ছে। আপনি একবার জিজ্ঞাসাবাদ করবেন নাকি? চলো তো, আজ কোর্টে যাব না। এই বলে তীর্থঙ্কর তার জুনিয়রদের মোবাইলে কিছু নির্দেশ দিয়ে নিজের গাড়িতেই অভিজিৎ বসুকে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। গোলক বিহারীর ঘর। টেবিলের উপর রাখা টিভির পর্দায় নার্সিংহোমের বিভিন্ন জায়গার ছবি পরিস্ফুট। সেই দিকে তাকিয়ে গোলক বিহারী বসে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন সিস্টার সর্বাণী। দুজনের মুখেই দুশ্চিন্তার কালো মেঘ। স্যার, এবার খুব রিস্ক নেওয়া হয়ে গেছে। কি করব বলো? পরেশটা আমায় ব্ল্যাকমেলিং শুরু করলো যে। ও তো আমার আগের ইতিহাস সব জানে। বলল আমার মুখোশ নাকি জনসমক্ষে খুলে দেবে। ওকে বাঁচিয়ে রাখা যায় বলো? স্যার, গাড়ি থেকে নামছেন ইন্সপেক্টর বসু। তুমি বাড়ি চলে যাও সর্বাণী, লেট দেম কাম। নার্সিংহোমের সামনে গাড়ি থেকে নামলেন তীর্থঙ্কর ও অভিজিৎ। বাইরে পুলিশ পোস্টিং। প্রথমেই ওরা গেলেন গোলক বিহারীর ঘরে। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। অভিজিৎ বললেন, ইনি আমার বন্ধু তীর্থঙ্কর অ্যাডভোকেট। আপনাদের স্টাফদের সঙ্গে আর একবার কথা বলতে হবে আমাদের। যান, গিয়ে বলুন। তীর্থঙ্কর বললেন, আচ্ছা, আপনার এই নার্সিংহোম কতদিনের? 10 বছর তো হবেই। এখান দিয়ে মাঝে মাঝেই যাই, কিন্তু নজরে পড়েনি কোনো দিন। পরশু আবার রাতে একটা নিমন্ত্রণ আছে এ পাড়ায়।
এ কথার কোনো জবাব দিলেন না গোলক বিহারী। শুধু তার বাঁ চোখটা একটু বাঁদিকে হেলে গিয়ে ডান চোখটা স্থির হয়ে গেল এবার। আচ্ছা, যে রাতে আপনার কাছে পেশেন্ট এসে মারা গেল হাইপোভলিমিক শকে, সে রাতে ওকে ব্লাড দিয়েছিল কে? তিনি কি এখন আছেন? হ্যাঁ আছেন, সর্বাণী পাল। ধন্যবাদ। চলো অভিজিৎ, সর্বাণীর সঙ্গে দুটো কথা বলা যাক। কিন্তু নার্সিং হোমের কোথাও সর্বাণীর দেখা পাওয়া গেল না। সকলেই বললেন তিনি কিছুক্ষণ আগেও নার্সিং হোমে ছিলেন। ইন্টেন্সিভ কেয়ার, প্যাথ ল্যাব, সব জায়গা তীর্থঙ্কর ঘুরে এলেন। কোনো 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 কর্মীর সঙ্গে কয়েকটা কথা বলে বেরিয়ে এলেন। অভিজিৎ বললেন, তাহলে সর্বাণী? তীর্থঙ্করের জবাব, আমার যা জানা হয়ে গেছে, এখন চলো। এরপর গাড়িতে বসে ওরা কিছু শলা পরামর্শ করলেন। তারপর লালবাজারে অভিজিৎ বসুকে নামিয়ে দিয়ে তীর্থঙ্কর বাড়ি ফিরে এলেন। বিকেলে সুদেষ্ণা স্কুল থেকে ফিরেই তার প্রিয় কাকুকে হাঁক দিল। বসার ঘর অন্ধকার। আলো জ্বালতেই দেখা গেল কাকু এক কোণে চোখ বন্ধ করে বসে আছেন। কাকু, কত দূর এগোলে বলো? এগিয়েছি তো অনেকটাই। মানুষ রক্তদান করে মানুষের প্রাণ বাঁচানোর জন্য, আর গোলক রক্ত ব্যবহার করছেন মানুষ মারার জন্য। নৃশংস। কিন্তু বামাল না ধরতে পারলে তো। আচ্ছা, সকালে তুই আমার ব্লাড গ্রুপ জানতে চাইছিলি কেন? না এমনি কাকু, না এমনি। কাকু, জানো তো এবি পজিটিভ হলে সার্বিক গ্রহিতা। তুমি সকলের রক্ত নিতে পারবে, তোমার কিচ্ছু হবে না। তাই নাকি? তাহলে তো অভিজিৎকে এখনই একটা ফোন করতে হয়। সুদেষ্ণা, তুই যে আমার কি উপকার করলি, একটা চকলেট তোর পাওনা রইল। অবশ্য কাল একটা জরুরি কাজ করতে হবে, কিন্তু এখনই একবার নার্সিং হোমে যেতে হবে আর একটা জরুরি কাজ করার জন্য। আজ রবিবার। গত রবিবারের মতো আজও সন্ধেবেলায় বৃষ্টি নামলো। এটা অবশ্য কাকতালীয়। আজ বৃষ্টিপাতে ঘাতক বাহিনীদের মতো কাকুও উৎফুল্ল। রাত 10টা নাগাদ ওই একই জায়গায় বৃষ্টির মধ্যে আবির্ভূত হয়ে কেউ একজন ল্যাম্পপোস্টের গায়ে লাগানো সিসিটিভি ক্যামেরাটা লাঠি দিয়ে ভেঙে দিল। ওদিক থেকে আসতে লাগলো সেই বিশালাকার কালো গাড়িটি, আর এদিক দিয়ে আসতে দেখা গেল একটা ছোট সাদা গাড়ি। সংঘর্ষ এড়াতে দুজনেই গাড়ি একটু ঘুরিয়ে নিল, কিন্তু ধাক্কা এড়ানো সম্ভব হলো না। সাদা গাড়িটা ডান দিকটা তুবড়ে গেল। স্টিয়ারিং ধরে বসে থাকা চালক অজ্ঞান হয়ে গেলেন। কালো গাড়ি থেকে দুটি লোক নেমে এসে অজ্ঞান লোকটিকে তুলে নিয়ে চলে গেল, আর ঠ্যাঙাড়ে দুটো ছোট গাড়িটা চালানোর চেষ্টা করতে লাগলো, কারণ চাবিটা তখনও ঝুলছিল। তীর্থঙ্কর অজ্ঞানের ভান করে আছেন। তার কোথাও কোনো রক্তপাত হয়নি। তিনি সব শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তোলা হলো। শরীরে রক্তপাতের খোঁজ শুরু হলো। দেখা গেল হয়নি। গোলক বিহারীর গলা শোনা গেল। ওর হাত থেকে ব্লাড নাও সর্বাণী, গ্রুপ দেখো। স্যার, রিএজেন্টটা খুঁজে পাচ্ছি না, মনে হয় ফুরিয়ে গেছে।
কালকের আগে তো হবে না। রাবিশ, কাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ওর পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স বের করে দেখো কি গ্রুপের ব্লাড। তীর্থঙ্কর বুঝলেন তার পকেট হাতড়ানো শুরু হয়েছে। স্যার, বি পজিটিভ। যাও, এ পজিটিভ ব্লাড নিয়ে এসো, কুইক। তীর্থঙ্কর বুঝতে পারছেন তার শরীরে রক্ত দেওয়া শুরু হয়েছে। তিনি মরার মতো শুয়ে রইলেন। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। চলো, এবার ও শেষ হয়ে যাবে। বডি আজ রাতেই সৎকার করতে হবে। ঠিক সেই সময়ে একটা গুলির আওয়াজ শোনা গেল। ফায়ার করেছেন তীর্থঙ্কর সেন গোলকের হাঁটুতে। হাত থেকে নিডল খুলতে খুলতে বললেন, শুনে রাখ গোলক বিহারী, আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভ, সার্বিক গ্রহিতা। একটা জাল লাইসেন্স বের করতে আমার ঠিক 1 ঘন্টা সময় লেগেছে, আর তোমার রিএজেন্টটা হাত সাফাই করতে মাত্র 1/2 ঘন্টা। গুলির আওয়াজ পেয়ে পুলিশ বাহিনী নিয়ে উপরে উঠে এলেন ইন্সপেক্টর অভিজিৎ বসু। অভিজিৎ এই হচ্ছে হাতে নাতে ধরা পড়া। নাও অ্যারেস্ট হিম। অফিসার, ওকে অ্যারেস্ট করে গাড়িতে তুলুন। ওর দাদা, আপনার ভাইজি কিছুতেই শুনল না। আর দাদা, আপনার ভাইজি কিছুতেই শুনল না। ও আমাদের সঙ্গে এসেছে। সুদেষ্ণা, এদিকে এসো। কাকু, তোমার কিছু হয়নি তো? না রে মা, কিচ্ছু হয়নি। শুধু এই কলুষিত নার্সিংহোমের অপবিত্র ব্লাড কয়েক ফোঁটা শরীরে গেছে। কিন্তু তুই বলেছিস আমি নাকি নীলকণ্ঠ। জানো অভিজিৎ, ওর একটা কথাতেই আমার মাথায় আইডিয়াটা খেলে যায়। ওর অবশ্য একটা চকলেট পাও না তার জন্য। হা হা হা। কিন্তু ওরা জানলো কি করে আজই তুমি আসবে? পরশু একটা টোপ ফেলে এসেছিলাম, নেমন্তন্নের কথা বলেছিলাম। কিন্তু তোমার গাড়ি ওরা চিনল কি করে? কেন, সিসিটিভি ক্যামেরার প্রযুক্তি। আরে, এই প্রযুক্তির কল্যাণে ওরাও তো ধরা পড়ল। যাক, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দেখেছিস তো, ঠিক বলেছি, গুলিয়ে ফেলিনি। আজকের গল্প রক্তাক্ত রবিবার এখানেই শেষ হলো। আপনাদের যদি আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।